নিজের স্বামীকে হত্যা করে ফ্রিজের ভিতরে তালাবদ্ধ করে বাসা থেকে বেরিয়ে আসলো নীলা। নীলা এত বড় একটা কাজ করলো, কিন্তু তার মনে কোনো ভয় ডর কাজ করছে না। তার মাঝে কোনো রকম খারাপ লাগাও কাজ করছে না। নীলা বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সেখানে আরও একটা মেয়ে আসলো। মেয়েটি বলল, নীলা, কাজ শেষ? নীলা বলল, মেয়েরে ফ্রিজের ভিতরে রেখে চলে আসছি, কেউ খোঁজ পাবে না, পেলেও অনেক দেরি হয়ে যাবে। মেয়েটি বলল, যদি কেউ জেনে যায় তখন কি হবে? যদি পুলিশ খোঁজ পেয়ে যায় তাহলে তো তোর ফাঁসি হয়ে যাবে। নীলা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এসব আমি ভয় পাই না, এখনও আমার অনেক কাজ বাকি। মেয়েটি বলল, মানে আর কি কাজ বাকি তোর? নীলা বলল, সেটা দেখতেই পাবি, এখন আমার সাথে চল। নীলা মেয়েটাকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। নীলার হাজব্যান্ডের কোনো খোঁজ না পেয়ে তার বাবা মা নিলয়কে খুঁজতে বাসায় চলে আসে। নিলয় হলো নীলার হাজব্যান্ড। নিলয়ের আম্মু ফ্রিজের সামনে যেতেই চিৎকার দিয়ে ওঠে, কারণ ফ্রিজের ভিতর থেকে নিলয়ের রক্ত বেরিয়ে পুরো ফ্রিজ লাল হয়ে গেছে। নিলয়ের বাবা বলল, কি হয়েছে তোমার, চিৎকার করছো কেন? নিলয়ের মা বলল, ফ্রিজের ভিতরে কি আছে একটু দেখো তো। নিলয়ের বাবা বলল, আরে কি আর থাকবে, হয়তো মাংস রাখা আছে। নিলয়ের মা বলল, তুমি খুলে দেখো না প্লিজ, এত রক্ত, আমার তো ভয় করছে খুব। এবার নিলয়ের আব্বু ফ্রিজ খুলতে গিয়ে দেখে ফ্রিজ লক করা আছে। আসলেই তো, এত রক্ত দেখে উনিও ঘাবড়ে গেলেন। রুমের সব এলোমেলো হয়ে আছে। এবার তালা ভেঙে ফ্রিজ খুলতে উনি চমকে উঠলেন। ফ্রিজের ভিতর নিলয়ের লাশ। নিজের ছেলেকে এই অবস্থায় দেখে নিলয়ের বাবা মিরাজ সাহেব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। নিলয়ের মা বলল, কি হলো তোমার? এবার নিলয়ের আব্বু ফ্রিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ইতিমধ্যে বাসায় অনেক লোকজন চলে আসে, আর ফ্রিজের ভিতর থেকে নিলয়ের লাশটা বের করে পুলিশ লাশ নিয়ে চলে গেল। পুলিশ পুরো বাসা তল্লাশি চালিয়ে তেমন কিছুই পায়নি, কিন্তু নীলার কোনো খোঁজও নেই। নীলার ফোনটাও অফ, তাই নিলয়ের বাবা নীলাকে সন্দেহ করে মামলা করে। পুলিশ নীলাদের আশেপাশের বাসার মানুষকে জিজ্ঞেস করে তাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল। সবাই একই কথা বলছে, নীলা আর নিলয়ের দাম্পত্য জীবনে কোনো ঝগড়া কিংবা মনোমালিন্য তারা দেখেনি। পুলিশ বুঝতে পারছে না ওদের সম্পর্ক এতই যদি ভালো হয় তাহলে নীলা তো তাকে হত্যা করতে পারে না, তাহলে নীলা এখানে মিসিং কেন? পুলিশ নিলয়ের পুরো শরীর চেক করতে শুরু করে। একটা সময় নিলয়ের পকেটে একটা কাগজ দেখতে পায়। পুলিশ সাথে সাথে কাগজটা খুলে পড়তে শুরু করে। আমি জানি নিলয়ের লাশ পুলিশ পেয়ে যাবে। নিলয়কে আমি আমার নিজ হাতেই খুন করেছি। আমাকে খোঁজাখুঁজি করে আপনাদের সময় নষ্ট করবেন না। আমার আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ হলে আমি নিজেই চলে আসব আপনাদের কাছে। পুলিশ বুঝতে পারে এই লেখা নীলার। এবার পুলিশ নীলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে নীলা তার সেই মেয়ে বন্ধুকে নিয়ে একটা বাসায় চলে গেল। রুমের ভিতর ঘুটঘুটে অন্ধকার আর চারদিকে মাকড়সার জাল। মেয়েটি বলল, নীলা, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন, আর এখানে আসার কারণ কি? নীলা বলল, কারণ তো একটা আছেই, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেয়েটি বলল, কি সারপ্রাইজ আমার জন্য? নীলা বলল, আমার সাথে গেলেই বুঝতে পারবি। এবার নীলা মেয়েটিকে নিয়ে একটা রুমে চলে গেল। রুমের ভিতর গিয়ে নীলার ফ্রেন্ড মারিয়া হতবাক হয়ে গেল, কারণ তাদের সামনে একটা ছেলেকে মুখে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। মারিয়া নীলাকে বলল, নীলা, এটা কে? নীলা বলল, তুই গিয়ে দেখ, আমি কি বলবো। মারিয়া আবার ছেলেটার মুখ থেকে কাপড় সরাতে মারিয়া যেন অবাক হয়ে গেল। পিয়াস, তুমি এখানে কেন? মারিয়া, আমাকে তুমি বাঁচাও প্লিজ। মারিয়া বলল, আরে তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি এখানে। মারিয়া বা নীলার কাছে গিয়ে বলল, নীলা, তুই পিয়াসকে এইভাবে ধরে আনলি কেন? নীলা বলল, তোকে আমি একটু পরেই বলছি সব কিছু, আগে এই কুত্তার বাচ্চাকে আমি শেষ করে আসি। মারিয়া বলল, মানে কি নীলা? তুই কি জানিস না পিয়াস আমার বয়ফ্রেন্ড? আর ও কি এমন করেছে? নীলা বলল, মারিয়া, তোকে আমি পরে বলবো সব, বলছি না, তুই আমার সামনে থেকে এখন সরে যা। এই কথা বলে নীলা একটা চাকু বের করে পিয়াসের দিকে চলে গেল।
নীলা আর দেরি না করে মারিয়ার চোখের সামনে তার বয়ফ্রেন্ডের গলায় চাকু দিয়ে একটা টান মারে। সাথে সাথে গলা কাটা মুরগির মতো লাফাতে থাকে পিয়াস। কিছুক্ষণের মধ্যেই পিয়াস মারা যায়। পিয়াসের এমন অবস্থা দেখে মারিয়া কান্না করে দিল। পিয়াস মারা যাওয়ার পরে নীলা তার হাতের চাকু দিয়ে পিয়াসের কপালে একটা এন লিখে দিল। এটা দেখে মারিয়া বলল, নীলা, তুই কি আসলেই পাগল হয়ে গেলি নাকি? তুই কেন পিয়াসের সাথে এমনটা করলি? নীলা বলল, আমি যা করেছি সব ঠিক করছি, তুই আমার সাথে আয়। মারিয়া নীলার পিছনে পিছনে গেল অন্য একটা রুমে। সেখানে একটা মেয়ে অসহায়ভাবে বসে আছে। মারিয়া নীলাকে বলল, নীলা, এই মেয়েটা আবার কে? নীলা বলল, তুই জানিস না কে এই মেয়ে? মারিয়া বলল, না, আর এই মেয়েকে তো আমি আজ প্রথমই দেখলাম। নীলা একটা হাসি দিয়ে বলল, এই মেয়েটা তোর সতীন। মারিয়া বলল, মানে? নীলা বলল, মানে তো খুবই সহজ। পিয়াস এই মেয়ের সাথেও ভালোবাসার অভিনয় করছে, তোর সাথে যেমন অভিনয় করেছে ঠিক তেমন। মারিয়া বলল, পিয়াস আমার সাথে অভিনয় করেছে মানে? নীলা বলল, হ্যাঁ, তোর সাথে পিয়াস অভিনয় করেছে। এবার মেয়েটা কান্না করতে করতে বলল, আপু, বিশ্বাস করেন আমিও জানতাম না পিয়াস এমন একটা ছেলে। পিয়াস শুধু আমাদের না, আরও অনেক মেয়ের সাথে অভিনয় করেছে। আর সব থেকে বড় কথা, পিয়াস বিবাহিত। মেয়েটার কথা শুনে মারিয়া কান্না করে দিল। নীলা মারিয়ার কাছে গিয়ে বলল, কিরে, তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস তো এবার? মারিয়া কান্না করেই যাচ্ছে। নীলা মারিয়াকে বলল, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে, আমার সাথে আয়। এই কথা বলতেই নীলার ফোন বেজে উঠল। হ্যালো আপু, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। নীলা বলল, কি সমস্যা হয়েছে? মেয়েটি বলল, পুলিশ নিলয়ের লাশ পেয়ে গেছে, আর তোমার নামে থানায় মামলা হয়েছে। পুলিশ সব জায়গায় তোমাকে খোঁজ করছে, তুমি একটু সাবধানে থেকো। নীলা বলল, সমস্যা নাই, আমি যতক্ষণ না পুলিশের সামনে যাচ্ছি পুলিশ কখনো আমাকে খুঁজে পাবে না। আর তুমি সব কিছুর উপরে ভালোভাবে নজর রাখবে। আর একটা কথা, পুরনো বাড়িটায় একটা লাশ রাখা আছে, ওটা তুমি আজ রাতে রাস্তায় রেখে আসবে। কেউ যেন ভুল করেও তোমাকে দেখতে না পায়, বিষয়টা মাথায় রাখবে। ওপাশ থেকে বলল, ঠিক আছে আপু। এই কথা বলে ফোনটা কেটে দেয় নীলা। মারিয়া বলল, নীলা, কে ফোন দিল তোকে? নীলা বলল, সেসব বাদ দে। আর শোন, পুলিশ নিলয়ের লাশ অলরেডি পেয়ে গেছে, হয়তো কাগজটাও তাদের হাতে পৌঁছে গেছে। মারিয়া বলল, কাগজ মানে? কিসের কাগজ? নীলা বলল, আমি নিলয়ের পকেটে একটা চিরকুট রেখে এসেছিলাম। মারিয়া বলল, নীলা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কি জন্য নিলয়কে হত্যা করলি? নিলয় তো খুব ভালো একটা ছেলে, আর তোকেও খুব ভালোবাসতো ছেলেটা। নীলা বলল, পরে সব জানতে পারবি, এখন না হয় এসব কথা থাক, আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না এখন। মারিয়া বলল, নীলা, তোর কি একটুও খারাপ লাগছে না নিলয়ের জন্য? নীলা বলল, না, এখন কথা বাড়াবি না। মারিয়া বলল, ঠিক আছে, তোর যা ইচ্ছে। তুই না বললি আর কি যেন দেখাবি আমাকে? নীলা বলল, সহ্য করতে পারবি তো? মারিয়া বলল, তুই দেখা আমাকে। এবার নীলা মারিয়াকে সাথে নিয়ে আরেকটা রুমে চলে গেল। সেখানে গিয়ে মারিয়ার চোখ ছানা বড়া হয়ে গেছে। মারিয়ার সামনে তার আপন ভাইকে বেঁধে রাখা হয়েছে, তার শরীরের অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তার উপরে অত্যাচার করা হয়েছে অমানবিকভাবে। মারিয়া তার ভাইকে দেখে তার দিকে এগিয়ে চলে গেল। মারিয়া তার আপন ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখে এক দৌড়ে তার কাছে চলে গেল। মারিয়া বলল, ভাইয়া, তুই এখানে কেন? মারিয়ার ভাইয়ের এমন অবস্থা হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এটা দেখে মারিয়া নীলার কাছে ছুটে গেল। নীলা, আমার ভাই এখানে কেন? আর ওর এই অবস্থা কে করেছে? আমি করেছি। আর তোর ভাইকে তুই নিজের হাতে মারবি মানে? তুই কি পাগল হয়ে গেলে নাকি? আমি আমার ভাইকে কেন মারব? আর কি করেছে আমার ভাই? তোর ভাই অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছে, মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক মেয়ের সাথে রিলেশন করে তাদের ঠকিয়েছে। না, আমার ভাই এমন কাজ করতে পারে না, তুই আমার ভাইকে ছেড়ে দে। এই কথা বলে মারিয়া তার ভাইয়ের কাছে চলে গেল। মারিয়া নীলার কাছে তার ভাইয়ের জীবন ভিক্ষা চাইতে থাকলো, কিন্তু নীলা মারিয়ার কথাগুলো কানেও তুলল না। নীলা, প্লিজ আমার ভাইকে তুই এইবারের মতো ক্ষমা করে দে,
আমার ভাই ভালো হয়ে যাবে, আমি কথা দিচ্ছি তোকে। মারিয়া, তুই কি সব ভুলে গেলি? আমাদের রুলস কি ছিল? এসব আবর্জনা পরিষ্কার করতে হবে, তুই সরে যা। নীলা আবার তার কোমর থেকে একটা পিস্তল বের করে মারিয়ার ভাইয়ের দিকে তাক করে ধরে। মারিয়া বলল, নীলা প্লিজ আমার ভাইকে মারিস না, প্লিজ নীলা। এতক্ষণে নীলার পিস্তল থেকে গুলি বের হয়ে মারিয়ার ভাইয়ের কপাল ফুটো হয়ে গিয়েছে, আর সেখানেই সাথে সাথে মারা যায়। মারিয়া প্রচুর কান্না করতে থাকে। নীলা বলল, মারিয়া এইভাবে কান্না করলে হবে? মারিয়া কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। নীলা বুঝতে পারে মারিয়া কষ্ট পাচ্ছে, কিন্তু তার কিছুই করার নাই। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল, মারিয়ার কোনো খোঁজ নেই। নীলা এবার মারিয়ার নাম্বারে কল দেয়। মারিয়া সাথে সাথে ফোন রিসিভ করে। কিরে তুই কোথায়, তোর কোনো খোঁজ খবর নেই? মারিয়া বলল, আমি বাসায় আছি। নীলা বলল, তুই কি এখনও মন খারাপ করে আছিস? মারিয়া বলল, আরে না, তুই ঠিকই করেছিস, আমি সব খোঁজ খবর নিয়েছি আমার ভাইয়ের ব্যাপারে। মারিয়ার কথা শুনে নীলার মন একটু হালকা হলো। নীলা মারিয়াকে বলল, মারিয়া আজ রাতে তুই পুরনো বাড়িটায় চলে আসবি। আজকে রাতে আরও একটা মিশন আছে আমাদের, আমি সবাইকে সব বলে দিয়েছি। মারিয়া বলল, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব, এখন রাখি। এই কথা বলে মারিয়া ফোনটা কেটে দিল। নীলা একটা চেয়ারের উপরে বসে থাকে, আর সে তার হাজব্যান্ডের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছে। কতই না সুন্দর ছিল তাদের সংসারটা, কিন্তু হুট করে এসব কিভাবে এলোমেলো হয়ে গেল। এসব ভাবছে এমন সময় নীলার ফোনটা বেজে ওঠে। নীলা বলল, হ্যালো রাসেল, বলো। আপু, আজকে রাতেই মিশনের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। নীলা বলল, তুমি সবাইকে নিয়ে এখানে চলে আসো, আমি আর মারিয়া পরে আসব, আর নজর রাখবে ওদের উপরে। ঠিক আছে আপু, আপনি সাবধানে থাকবেন। নীলা বলল, আমাকে নিয়ে চিন্তা করার কিছুই নাই। দেখতে দেখতে রাত হয়ে গেল। নীলা মারিয়ার অপেক্ষায় বসে রইল, কিন্তু মারিয়ার কোনো খোঁজ নেই। নীলা মারিয়ার নাম্বারে ফোন দিতেই মারিয়া রিসিভ করে বলল, আর একটু অপেক্ষা করতে, সে চলে আসছে। কিছুক্ষণ পরে মারিয়া চলে আসে। মারিয়াকে দেখে নীলা বলল, কিরে তোর এত সময় লাগলো কেন? মারিয়া বলল, বাসায় একটু কাজ ছিল, চল এখন। নীলা সামনের দিকে পা বাড়াতেই চারদিক থেকে পুলিশ নীলাকে ঘিরে ধরে। নীলা হতবাক হয়ে গেল। নীলা মারিয়ার দিকে তাকাতেই মারিয়া একটা মুচকি হাসি দিয়ে পুলিশকে বলল, নিয়ে যান আপনাদের আসামিকে, যাকে আপনারা খোঁজ করছেন, এই সেই মেয়ে। নীলা কোনো কথা বলল না, শুধুই মারিয়ার দিকে তাকিয়ে রইল। এবার পুলিশ নীলাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যায়। নীলাকে জেলখানার একটা রুমের ভিতর রেখে দেয়। পরের দিন সকালে কেউ একজন নীলার সাথে দেখা করতে আসে। সেটা নীলাকে বলা হলো। নীলা বুঝতে পারে না কে তার সাথে দেখা করতে আসতে পারে। নীলা একটু সামনে যেতেই দেখে রাসেল এখানে চলে আসছে নীলার সাথে দেখা করার জন্য। নীলা বলল, রাসেল তুমি এখানে কেন আসলে? রাসেল বলল, আপু আমি কাল অনেক রাত অবধি আপনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি আর আসলেন না। আবার আপনার ফোনটাও অফ। তারপর আমি মারিয়া আপুকে ফোন দিয়ে জানতে পারলাম আপনি থানায়। কিভাবে হলো এমন আপু? নীলা মনে মনে ভাবতে থাকে, রাসেল হয়তো সব জানে না, জানলে সে এতক্ষণে মারিয়ার ক্ষতি করে দিত। নীলাও মারিয়ার কথা বলল না। রাসেল, আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না, আমি এখান থেকে অবশ্যই বের হব, আর পুলিশ আমাকে এখানে আটকে রাখতে পারবে না। আমি ফিরে আসা অবধি সব কাজ আপাতত অফ রাখো, আমি ফিরে আসব ভিন্ন রূপে। রাসেল বলল, ঠিক আছে আপু, এখন তাহলে আমি আসছি, নিজের খেয়াল রাখবেন। রাসেল চলে গেল। একজন পুলিশ নীলার কাছে আসলো। পুলিশ অফিসার নীলাকে বলল, নীলা তুমি যদি সব কিছু ঠিকঠাকভাবে উত্তর দাও তাহলে তোমার সাজা কম হবে। নীলা বলল, আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? আমি তো সেটাই জানি না। পুলিশ অফিসার বলল, তোমার উপরে 3টি খুনের অভিযোগ আছে, আর তোমাকে এই জন্যই ধরে নিয়ে আসা হয়েছে। নীলা একটা হাসি দিয়ে বলল, অভিযোগ আছে সেই জন্য আমাকে নিয়ে আসলেন? কোনো প্রমাণ কি আছে আপনাদের কাছে? প্রমাণ ছাড়া আমাকে এখানে আটকে রাখতে পারেন না। পুলিশ অফিসার বলল, প্রমাণ তো হবে তোমার জবানবন্দি নিয়ে, এখন তুমি সত্যিটা স্বীকার করো। নীলা বলল, আমি তো কিছুই করিনি, তাহলে আমি কি স্বীকার করব? পুলিশ অফিসার বলল, কিভাবে সত্যিটা বের করতে হয় আমরাও খুব ভালো করেই জানি। এই কথা বলে পুলিশ অফিসার বের হয়ে চলে আসে, আর নীলাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়। এই 2 দিন ধরে নীলার উপর অনেক টর্চার করা হয়, কিন্তু নীলার মুখ দিয়ে কোনো কথা বের করতে পারেনি পুলিশ।
অবশেষে পুলিশ অফিসার এবার ইন্সপেক্টর রিহানকে বলল, স্যার, এই মেয়ের মুখ থেকে একটা কথাও বের করতে পারলাম না। মেয়েটা একটা কথাও বলছে না, আপনি দেখুন কিছু বের করতে পারেন কিনা, আমি আর পারছি না। এই কথা বলে পুলিশ অফিসার বেরিয়ে চলে গেল। নিহান নীলার দিকে তাকিয়ে দেখে নীলার মুখে এখনও হাসি। একটা মেয়ে হয়ে কিভাবে সহ্য করতে পারে সব। নিহান এবার পুলিশ অফিসারকে বাইরে চলে যেতে বলল। পুলিশ অফিসার বাইরে চলে গেল। এবার নিহান একটা চেয়ার টেনে নীলার সামনে বসল। নিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, নীলা, আমি ইন্সপেক্টর নিহান। আমার নাম হয়তো তুমি শুনেছ। আমাকে এখানে শুধু এই কেসের জন্য আনা হয়েছে। আমি বেশি কথা বলা পছন্দ করি না একদম। আমি চাই তুমি সত্যি কথাটা বলো আমার কাছে। নীলা আবার ইন্সপেক্টর নিহানের দিকে একবার তাকিয়ে সে মাথা ঘুরে পড়ে গেল। নিহান নীলাকে চেয়ার থেকে নামিয়ে ফ্লোরের উপরে শুইয়ে দেয়। নিহান নীলাকে চেয়ার থেকে নামিয়ে ফ্লোরের উপরে শুইয়ে দেয় আর তাড়াতাড়ি করে গাড়ি বের করতে বলে। নীলাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই নীলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নীলাকে দ্রুত হাসপাতালে নিয়ে চলে গেল সবাই। নীলাকে গার্ড দেওয়ার জন্য অনেকগুলো পুলিশও নিয়ে আসা হয়েছে। নীলাকে হাসপাতালের বেডের উপরে রেখে সবাই বাহিরে চলে গেল। এবার নীলা চোখ খুলে তাকালো। সে তাকিয়ে দেখে এখানে কেউ নেই। আসলে তখন নীলার কিছুই হয়নি। নীলা ইচ্ছে করেই অজ্ঞান হওয়ার অভিনয় করেছিল তখন। নীলা এবার বেড থেকে উঠে দরজার কাছে এসে বাহিরে উকি মেরে দেখে ওখানে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। নীলা আবার বেডের উপরে শুয়ে পড়ে। নীলা ইচ্ছে করে চিৎকার করতে শুরু করে, কারণ নীলার উদ্দেশ্য এখান থেকে এসে যে করে হোক পালাবে। নীলার চিৎকার শুনে ইন্সপেক্টর রিহান ভিতরে চলে আসে। ইন্সপেক্টর রিহান বলল, কি হয়েছে তোমার, এইভাবে চিৎকার করছো কেন? নীলা বলল, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে। নিহান এবার ডাক্তারকে ডাকতে চলে গেল। ডাক্তার একজন নার্সকে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে বলল রুগীকে দেওয়ার জন্য। নার্স ইঞ্জেকশনটা নিয়ে নীলার কেবিনে আসে। নার্স নিহানকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললে সে ভিতরে চলে যায়। নার্স নীলার কাছে এসে যখনই নীলাকে ইঞ্জেকশন দিবে তখনই নীলা চোখ খুলে তাকিয়ে নার্সের মুখ চেপে ধরে আর নীলার জন্য আনা ঘুমের ইঞ্জেকশন সেই নার্সকে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। নীলা এবার নার্সের সাদা ড্রেস পরে আর নার্সকে তার জায়গায় শুয়ে দেয়। নীলা মুখে মাস্ক পরে কেবিন থেকে বের হবে এমন সময় নিহানের সাথে ধাক্কা খায় নীলা। নীলা অনেকটা ঘাবড়ে যায়। নীলা ভাবতে থাকে নিহান কি তাকে চিনে ফেলেছে নাকি। এটা ভেবে নীলা একটু ঘাবড়ে যায়, কিন্তু নিহান নীলাকে চিনতে পারেনি। নিহান নিজে থেকে সরি বলল। নীলা কোনো কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেল। নীলা হাসপাতাল থেকে বেরিয়ে একটা দোকানে গিয়ে রাসেলকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? রাসেল, আমি নীলা বলছি। নীলা আপু, এই নাম্বারটা কার? একটা দোকান থেকে ফোন করেছি। শোনো, বেশি কথা বলার সময় নাই, আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। হাসপাতাল মানে? আমি তোমাকে পরে সব খুলে বলবো। তুমি আমার জন্য একটা নতুন ফোন আর সিমের ব্যবস্থা করে তাড়াতাড়ি আমাদের ক্লাবে চলে আসো। আমি ওখানেই যাচ্ছি। রাসেল বলল, ঠিক আছে আপু। এবার নীলা ফোনটা কেটে দিয়ে ক্লাবে চলে গেল। ওইদিকে অনেক সময় পার হয়ে গেল। নিহান এবার কেবিনের ভেতরে আসে নীলাকে দেখার জন্য, কিন্তু নিহান কেবিনে এসে দেখে এখানে নীলা নাই। নীলার জায়গায় পড়ে আছে নার্স। নিহান একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে চলে আসে। নিহান এখন বুঝতে পারে তখন তার সাথে ধাক্কা নীলাই খেয়েছিল। নিহান মেয়েটার বুদ্ধি দেখে অবাক। এবার সবাইকে নিয়ে সে থানায় চলে আসলো। অন্যদিকে নীলা রাসেলের জন্য অপেক্ষা করতে থাকে ক্লাবে। কিছুক্ষণের মধ্যেই রাসেল নীলার জন্য একটা নিউ স্মার্টফোন আর একটা নতুন সিম নিয়ে আসে। রাসেল এসে বলল, আপু, আপনার নিউ ফোন আর সিম। নীলা রাসেলকে ধন্যবাদ জ্ঞাপন করল। রাসেল বলল, কিন্তু আপু, আপনি থানা থেকে কিভাবে বের হয়ে আসলেন? তারা কি আপনাকে ছেড়ে দিয়েছে? না। নীলা এবার সব কিছুই খুলে বলল রাসেলকে। আচ্ছা আপু, বুঝলাম না আপনাকে কিভাবে পুলিশ খুঁজে পেল? আমাদের এই জায়গার কথা তো আমরা ছাড়া আর কেউ জানে না। তাহলে কি আমাদের মধ্যেই কেউ? ওইসব বাদ দাও তো আপাতত, আমাদের কাজ শুরু করতে হবে। আবার সবাইকে প্রস্তুতি নিতে বলো। আর আজ রাতে আমার আরও একটা মিশন আছে। রাসেল বলল, আমাকে কি থাকতে হবে আপু? না। ঠিক আছে আপু।
এরপর নীলা আর রাসেল তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথা বলে নেয়। কথা বলা শেষ করে রাসেল তার বাসায় চলে গেল। নীলা মারিয়ার বাসায় যাওয়ার প্ল্যান করছে। দেখতে দেখতে রাত হয়ে গেল গভীর। নীলা মারিয়ার বাসায় ঢুকে সোজা মারিয়ার রুমে গিয়ে বসে থাকে। অন্যদিকে নিহানের সিনিয়র অফিসার নীলা পালিয়ে যাওয়ার ব্যাপারটা জানতে পেরে সে থানায় চলে আসে। নিহান, আমি তোমার সাথে এমনটা আশা করিনি। তুমি এত কেয়ারলেস কি করে হলে? সামান্য একটা মেয়ে তোমাদের সবার চোখকে ফাঁকি দিয়ে চলে গেল আর তোমরা কিছুই করতে পারলে না। দেখো নিহান, মেয়েটাকে 24 ঘন্টার মধ্যে এখানে দেখতে চাই আমি। ওপর মহল যদি খবরটা জানতে পারে তখন কি হবে বুঝতে পারছো একবার? তোমার আর আমার দুজনেরই চাকরি চলে যাবে। ইন্সপেক্টর রিহান কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। সিনিয়র অফিসার অনেক কথা বলে তারপর চলে গেল। নিহান একটা কথাও বলেনি। হাবিলদার এসে নিহানকে বলল, স্যার এখন কি করবেন? বড় স্যার তো 24 ঘন্টা সময় দিয়ে চলে গেলেন। ইন্সপেক্টর রিহান বললেন, দেখতে থাকো কি হয়, 24 ঘন্টা তো অনেক সময়। এই কথা বলে নিয়ান কাউকে ফোন দিয়ে কথা বলে ফোনটা রেখে দেয়। এইদিকে মারিয়ার রুম পুরো অন্ধকার হয়ে আছে। একটা চেয়ারের মধ্যে বসে আছে নীলা। মারিয়ার খাবার খেয়ে নিজের রুমে এসে লাইট অন করে দরজা বন্ধ করে খাটের দিকে এগিয়ে আসতেই চেয়ারের দিকে চোখ পড়ে তার। মারিয়া একটু ভয় পেয়ে যায়। মারিয়া আবার চেয়ারের দিকে এগিয়ে গেল। মারিয়া চেয়ারের কাছে যেতেই নীলা চেয়ার ঘুরিয়ে মারিয়ার দিকে তাকিয়ে রইল। মারিয়া নীলাকে এখানে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। মারিয়া বলল, নীলা তুই এখানে? মারিয়া বলল, অবাক হলি তাই না? আমিও সেই দিন খুব অবাক হয়েছিলাম, যেই দিন দেখলাম তুই আমার সব থেকে কাছের বন্ধু হয়েও আমার সাথে বেইমানি করলি। আমি তো তোকে নিজের বোনের মতো মনে করতাম, আর সেই তুই আমার সাথে এমনটা করলি। মারিয়া বলল, নীলা আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি জানি আমার ভুল হয়েছে। তুই আমার বয়ফ্রেন্ডকে হত্যা করলে আমি কিছুই বলিনি, কিন্তু আমার ভাইকে কেন মারলি? আমি তো তোর কাছে অনেক অনুরোধ করেছি আমার ভাইটাকে ছেড়ে দেওয়ার জন্য। নীলা বলল, তোর ভাই মেয়েদের জীবন নিয়ে খেলা করে। এসব মানুষকে বাঁচিয়ে রেখে আমি দেশের জনসংখ্যা বাড়াতে চাই না। যাই হোক, তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছে, আর তুই আমার সাথে বেইমানি করলি। বেইমানদের শাস্তি মৃত্যু। মারিয়া বলল, নীলা তুই আমাকে ক্ষমা করে দে। তোর কোনো ক্ষমা নাই, বেইমানদের ক্ষমা করা যায় না। এই কথা বলে নীলা মারিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। নীলা একটা চাকু বের করে মারিয়ার গলায় বসিয়ে একটা টান মারে। সাথে সাথে মারিয়া ঘুম থেকে উঠে যায়। ভয়ে মারিয়ার শরীর ঘেমে একাকার হয়ে যায়। মারিয়া এক গ্লাস পানি খেয়ে নেয়। মারিয়া বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখেছে। মারিয়া আবার খেয়াল করলো চেয়ারটা নিজে থেকেই নড়ছে। মারিয়া ভয়ে ভয়ে চেয়ারের দিকে এগিয়ে গেল। চেয়ার ঘোরাতেই দেখে চেয়ারের উপরে বসে আছে নীলা। নীলাকে দেখে মারিয়া ধপাস করে ফ্লোরের উপরে বসে পড়ে। মারিয়া বলল, নীলা তুই এখানে কখন আসলি? নীলা বলল, আসছি অনেক সময় হয়েছে, দেখলাম তুই ঘুমিয়ে আছিস, তাই বিরক্ত করলাম না। মারিয়া বলল, কিন্তু তুই না জেলে থাকার কথা, তুই এখানে কেন? নীলা বলল, আমাকে জেলে আটকে রাখা এত সহজ নাকি? আমি তোর কাছে একটা জিনিস জানতে এলাম। মারিয়া ভয়ে ভয়ে বলল, কি জিনিস বল। নীলা বলল, তুই আমার সাথে এমন বেইমানিটা কেন করলি? তোর ভাইকে মেরে ফেলেছি সেই জন্য? তাহলে শোন তোর ভাইয়ের ঘটনা। তোর ভাই মানে সে তো আমারও ভাই। কেউ কি তার ভাইকে হত্যা করতে চায়? মারিয়া এবার বলল, কারো কথা আমি জানি না, কিন্তু তোর কথা আমি জানি। যে নিজের হাজবেন্ডকে হত্যা করতে হাত কাঁপে না, সে তার ভাইকেও ছাড় দিতে পারে না। নীলা এবার বলল, রাইট, যে অন্যায় করবে সে তার ফল পাবে, এটাই আমার রুলস। এখন তুই বল, আমি তোর সাথে কি করব? তুই আমার বিশ্বাসটা কেন ভেঙে দিলি? এই কথা বলে নীলা মারিয়ার দিকে এগিয়ে গেল। নীলা মারিয়ার দিকে এগিয়ে আসতে থাকে, আর মারিয়া ভয়ে পিছিয়ে যেতে থাকে। মারিয়া বলল, নীলা আমাকে তুই প্লিজ ছেড়ে দে। নীলা বলল, মারিয়া তুই কি ভাবছিস আমি তোকে মারার জন্য এখানে আসছি? তাহলে তুই ভুল। তুই শুধু আমার ফ্রেন্ড না রে, তুই আমার বোন।
তোর উপরে আমার কোনো রাগ নেই, শুধু আমি একটা কথা বলার জন্য এখানে আসছি। সেটা হলো তুই কাজটা ঠিক করিস নাই, ভালো থাকিস। এই কথা বলে নীলা মারিয়ার বাসা থেকে চলে গেল। রাত তখন প্রায় 12টা বাজে। নীলা একা একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় নীলার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়িয়ে যায়। নীলা গাড়িটার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় গাড়ি থেকে নেমে আসে ইন্সপেক্টর নিহান। নীলা নিহানকে দেখে পালিয়ে যাবে এমন সময় নিহান নীলাকে ডাক দিয়ে বলল, নীলা দাঁড়াও, তুমি, আমি তোমাকে গ্রেফতার করতে আসিনি, আমার কথাটা শোনো। নীলা কোনো কথা না শুনে দৌড়াতে শুরু করে। নীলার পিছনে পিছনে ইন্সপেক্টর রিহানও দৌড়ে চলে যায়। নীলা রিহানের দৌড়ের সাথে পেরে ওঠে না। যতই হোক পুরুষ মানুষ। কিছুক্ষণের মধ্যেই নীলাকে ধরে ফেলে ইন্সপেক্টর রিহান। ইন্সপেক্টর রিহান বলল, নীলা তুমি পালাচ্ছ কেন? আমি কি বললাম শোনোনি? পুরুষের উপরে আমার কোনো বিশ্বাস নাই, এরা মেয়েদের ঠকাতে পারে মিথ্যা কথা বলে। সবাই তো আর এক না নীলা, সবাই এক। স্যার আমাকে যেতে দিন, আমার আরও কিছু কাজ বাকি আছে, তারপর আমি নিজেই থানায় যাব। নিহান বলল, আমি তোমাকে গ্রেফতার করতে আসিনি নীলা, আর আমি এখন অফ ডিউটিতে আছি। আমি এখানে আসছি শুধু তোমার সাথে দেখা করার জন্য। নীলা বলল, কি জন্য? ইন্সপেক্টর রিহান বলল, তুমি আমার সাথে গাড়িতে এসে বসো তো। নীলা বলল, গাড়িতে কেন? এখানেই বলুন, আমি গাড়িতে উঠব না। নিহান বলল, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমাকে জেলে নিয়ে যাব না। নীলা আর কোনো কথা না বলে নিহানের সাথে গাড়িতে উঠে বসে। নিহান গাড়ি চালিয়ে নীলাকে নিয়ে নদীর পাড়ে চলে গেল। নিহান বলল, নীলা নামো গাড়ি থেকে। নীলা গাড়ি থেকে নেমে যায়। এবার দুজনেই নদীর খুব কাছে গিয়ে বসে। নীলা বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? নিহান বলল, নীলা তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো, মনে করো আমি পুলিশ নই। আমি একটা জিনিস জানতে চাই, এতগুলো খুনের রহস্য আসলে কি? কেন তুমি মানুষ খুন করছো? আমি তোমার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি। আমি যতটা শুনেছি, তুমি তো আগে এমন ছিলে না। হঠাৎ করে কি এমন হয়ে গেল যার কারণে তুমি এমনটা করছো? কেন তুমি নিজের স্বামীকে নিজেই হত্যা করলে? তুমি আমাকে সব খুলে বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার পাশে আছি সব সময়। নীলা বলল, স্যার আমি না এখন আর কাউকে বিশ্বাস করি না। যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাসটা ভেঙে দেয়। মানুষ আসলেই মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতে ভালোবাসে। আমি আর ঠকতে চাই না স্যার, অনেক ঠকেছি এই ছোট্ট জীবনে। আমাকে তুমি বিশ্বাস করতে পারো নীলা, আমি তোমার সব অতীত জানতে চাই। তোমার সাথে কি এমন হয়েছে যার জন্য আজ তোমার এমন পরিণতি? তুমি আমাকে সব খুলে বলো। নীলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কান্না করছো কেন তুমি? আমাকে সব খুলে বলো, তোমার চোখে কান্না মানায় না। নীলা বলল, স্যার আপনি কি বিশ্বাস করবেন কোনো স্বামী তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দেয়? কোনো স্বামী কি করে পারে তার স্ত্রীকে অন্য একটা লোকের হাতে তুলে দিতে, তাও স্ত্রীর অজান্তে? আপনি কি মেনে নিতে পারবেন আপনার স্ত্রীকে অন্য কেউ দর্শন করলে? ইন্সপেক্টর রিহান বলল, আমি বুঝলাম না তোমার কথা। নীলা বলল, তাহলে শোনেন স্যার। ফ্ল্যাশব্যাক, নীলার সাথে ঘটে যাওয়া পিছনের ইতিহাস। নীলা আর নিলয়ের বিয়ে পারিবারিকভাবেই হয়। পারিবারিকভাবে বিয়ে হলেও দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। নিলয় একটা অফিসে চাকরি করে, সেখানকার বস অনেক প্রভাবশালী। নীলা আর নিলয় পরিবার নিয়ে খুব ভালোভাবে দিন কাটাতে থাকে। নিলয় বিয়ের জন্য অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে। 2 দিন পরে নিলয়ের ডিউটি শুরু হওয়ার কথা ছিল। নিলয়, নীলা আর তার পরিবার একসাথে খেতে বসেছে। নিলয় খাবার খেতে খেতে বলল, 2 দিন পরে যেহেতু আমার ডিউটি শুরু হয়ে যাবে, আমি চাইছি কালই চলে যাব। ওখানে বাসা ঠিকঠাক করতে আমার 1 দিনের মতো লেগে যাবে। নিলয়ের বাবা বলল, নিলয় তুই একটা কাজ কর, তোর সাথে বৌমাকেও নিয়ে যা, তাহলে তোর জন্য ভালো হবে। হোটেলের খাবারও আর তোকে খেতে হবে না, বৌমা রান্না করবে। নিলয় বলল, কিন্তু বাবা তোমাদেরকে কে দেখবে তাহলে? নিলয়ের বাবা বলল, আমাদেরকে নিয়ে চিন্তা করিস না, আমরা ঠিকভাবেই থাকতে পারবো, আর মাঝে মাঝেই তোর বাসা থেকে আমরা ঘুরে আসব। নিলয় বলল, তাহলে একটা কাজ করো, চলো আমরা সবাই মিলে চলে যাই। বাসায় তো আরও 2টা রুম খালি আছে, আমি না হয় সেটাও নিয়ে নেব। নিলয়ের বাবা বলল, অহেতুক টাকা না খরচ করাটাই ভালো।
সামনে তোর ভবিষ্যৎ আছে, সেটাও তো ভাবতে হবে। আর আমি এখান থেকে চলে গেলে বাড়িঘর কে দেখবে? তার চেয়ে ভালো তুই একাই বৌমাকে সাথে নিয়ে যা, আমাদের তো সবসময় কথা হবেই। নিলয় বলল, ঠিক আছে বাবা। সবাই খাওয়া দাওয়া শেষে নিজের রুমে চলে গেল। নিলয় রুমে গিয়ে নীলাকে বলল, নীলা, তুমি আমাদের জামা কাপড়গুলো আজ রাতের মধ্যেই গুছিয়ে নাও। সকাল সকাল বের হতে হবে, ওখানে গিয়ে আবার রুম পরিষ্কার করতে হবে, আরও অনেক কাজ আছে। নীলা বলল, সমস্যা নাই, আমি রাতের মধ্যেই সব গুছিয়ে নিচ্ছি। এই কথা বলে নীলা সব কিছু ভালোভাবে গুছিয়ে নেয়। এবার দুজনেই খাটের উপরে এসে বসে। নিলয় নীলাকে বলল, নীলা, চলো আমরা ছাদে যাই, আজ আকাশে চাঁদ উঠেছে। নীলা একটা মুচকি হাসি দিয়ে নিলয়ের সাথে ছাদের উপরে চলে গেল। দুজনেই ছাদের এক কোণায় গিয়ে বসল। নীলা, আজ তোমাকে না অনেক বেশি সুন্দর লাগছে। জানো নীলা, আমি কখনো ভাবিনি তোমার মতো কেউ আমার জীবনে আসবে। জানো, আমি না অনেক হ্যাপি তোমাকে পেয়ে। নীলা বলল, আমিও অনেক হ্যাপি আপনার মতো একটা স্বামী পেয়ে। আপনার মতো একজন মানুষের স্ত্রী হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান ভাবছি। নিলয় বলল, নীলা, তোমার চুলগুলো একটু ছেড়ে দাও না। নিলয়ের কথা শুনে নীলা একটা মুচকি হাসি দিয়ে চুলগুলো ছেড়ে দেয়। হালকা হাওয়ায় নীলার চুলগুলো উঠতে থাকে, আর সেই চুল নিলয়ের মুখে এসে পড়ছে। অনেকক্ষণ দুজন ছাদের উপরে বসে গল্প করল, চাঁদ দেখল। এরপর দুজনে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে ঘুম থেকে ওঠে নীলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলয়কে ডেকে তুলল। এবার দুজনেই রেডি হয়ে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাসায় পৌঁছে গেল। রুমে গিয়ে নীলা দেখে রুমের অবস্থা নাজেহাল। নীলা বলল, এই যে মিস্টার, এখানে কি আগে মানুষ থাকতো নাকি? নিলয় বলল, তো কি থাকতো? হ্যাঁ। নীলা বলল, রুমের যে অবস্থা দেখে তো মনে হয় না কোনো মানুষ এখানে থাকতো। নিলয় একটা মুচকি হাসি দিয়ে বলল, ছিল, ব্যাচেলর মানুষ ছিল। বুঝতে পারছো তো এবার? ডিউটি শেষ করে এসে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে যেতাম। নীলা বলল, এখন থেকে এসব আর চলবে না, মনে থাকে যেন। আর হ্যাঁ, অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় আসতে হবে। বেশি দেরি করলে কিন্তু বাসায় ঢুকতে দেব না, বলে দিলাম কিন্তু, মনে থাকে যেন। আসতে না আসতে শুরু হয়ে গেল রাজত্ব। আল্লাহ জানে কি আছে আমার কপালে, মনে মনে বলল নিলয়। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এখন দুইজনে মিলে চলুন রুমটা আগে পরিষ্কার করি। নীলা বলল, তোমাকে লাগবে না, আমি একাই পারবো, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। নিলয় বলল, ঠিক আছে। এই কথা বলে নিলয় ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে, আর নীলা একাই ঘর গোছাতে থাকে।